ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। সো আমরা গতদিন ক্রিস্টাল স্ট্রাকচারের বেশ কিছু দূর এগিয়েছিলাম, বেশ কিছু দূর পড়া হয়েছে। তো আমরা স্যার কথা অনেক আস্তে আসতেছে। তোমার ভলিউম বাড়ানো আছে? আগে নিজের ভলিউমটা ঠিক করো, যদি সেটাতে সমস্যা থাকে তারপর আমাকে বলো। আর কেউ কি আসতে শুনতেছ? স্যার একবারে জি পারফেক্ট। না স্যার, সঠিক না শোনা যাচ্ছে স্যার। স্যার। ওকে, সো আমরা এখানে শুরু করতে পারি। তোমার আমরা একটু রিভিউ দিয়ে যাই, গত ক্লাসে কি পড়ানো হয়েছে। অবভিয়াসলি তোমরা ভুলে গেছো, অবশ্য দেখা গেলো যে কেউ দেখোই নাই, বা যারা দেখা গেলো যে রেকর্ড চালু করে দিয়ে বা ইয়া চালু করে দিয়ে বা জুম চালু করে দিয়ে চলে গেছিলো, তাদের তো মাথায় কিচ্ছু ঢুকবে না, এখন আইডিয়া নাই। সো তার সেজন্য আমরা কিছুটা ওভারভিউ দিয়ে যাই। সো আমরা পড়বো ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা কতদিন পড়েছি। তো ক্রিস্টাল স্ট্রাকচার বিষয়ে আমরা ম্যাটেরিয়াল এবং তার প্যাকিং সম্পর্কে জেনেছি, যে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটমগুলো কিভাবে থাকে, তাই না? কি কি ম্যাটেরিয়াল ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের একটা এক্সাম্পল দেখেছিলাম আমরা, ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইড, এবং তার আণবিক গঠনগুলো আমরা খেয়াল করেছিলাম যে কিভাবে সিলিকনের সাথে অক্সিজেন এরা কম্বাইন্ড অবস্থায় থাকে এবং সুসজ্জিত অবস্থায় থাকে, একটা অর্ডারিক ম্যানারে থাকে। এরপরে আমরা দেখেছিলাম যে নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটমগুলোর প্যাকিং কীভাবে হয়। ইউজুয়ালি কোনো পিরিয়ডিক প্যাকিং থাকে না। এই ম্যাটেরিয়ালগুলোকে আমরা অনেক সময় অ্যামরফাস ম্যাটেরিয়ালও বলি, অর্থাৎ নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালকে আমরা অ্যামরফাস ম্যাটেরিয়াল বলি। স্যার হ্যাঁ বলো। স্যার ক্রিস্টালাইন একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ক্রিস্টালাইন বলতে কি আমরা ওইটা পর যে জিনিসটা মানে একটা এই জিনিস এটা স্বচ্ছ হবে নাকি স্যার, মানে এটা এর উপরের পৃষ্ঠ থেকে মানে আলোকে রিফ্লেক্ট করবে? মেটাল কি স্বচ্ছ? না স্যার, কিন্তু দেখা গেছে যে মেটাল বলতে স্যার মানে অনেক কিছু, যেমন আমরা যদি গ্লাসের ক্ষেত্রে চিন্তা করি বা কোনো মানে অনেক ধরনের প্লাস্টিক আছে যেমন এগুলো স্বচ্ছ, ভিতর দিয়ে দেখা যায়। আচ্ছা, এখানে আমি কি বলছি, ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের অ্যাটমগুলো প্যাক থাকে ডেন্স ম্যাটেরিয়ালের, ডেন্স আকারে, এবং এর উদাহরণ, টিপিক্যাল উদাহরণ হলো মেটাল, সিরামিক, সাম পলিমার। এছাড়া ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল আর কোনোটা নাই। সো এখন এর ভিতরে দেখো, মেটাল কি স্বচ্ছ? স্বচ্ছ না। না স্যার। সিরামিক কি স্বচ্ছ? স্বচ্ছ না। পলিমার কি স্বচ্ছ? স্বচ্ছ না। তো স্বচ্ছতার সাথে তো এর কোনো সম্পর্ক নেই। তোমরা বুঝতে পারছি, তুমি যে বুঝতেছো ক্রিস্টাল বলতে আমরা সারা জীবন দেখছি যে এক ধরনের স্ফটিক, বিশেষ করে ফিটকিরি টাইপের এরকম দেখতে, তাই না? ওইটা হলো তোমার মানে লেম্যানস টার্ম, তাই না? অনেক কিছু আছে যে টেকনিক্যাল টার্মে আমরা এক ধরনের ইউজ করি, আবার তোমার জেনারেল ডে টু লাইফে আমরা এক ধরনের ইউজ করি। সো এই ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের সাথে ওই স্বচ্ছ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক বেসিক্যালি নাই। ক্রিস্টাল বলতে আমরা বোঝাচ্ছি যার অ্যাটমগুলো খুব অর্ডারলি ম্যানারে প্যাকড অবস্থায় থাকে, খুব অর্ডার মানে খুব সুসজ্জিত অবস্থায় বিন্যস্ত থাকে, ঠিক আছে? এর বাইরে আর কিছু না, নাথিং এলস, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? আচ্ছা, একজন হাত তুলছে, তুমি কিছু বলতে চাচ্ছ? মুমতাহিনা আরবি। সরি স্যার, ভুলে। আচ্ছা, ওই হাত নামানোর একটা অপশনও আছে, সো কমিয়ে নিতে পারো। আচ্ছা, ওকে স্যার এখানে একটা কথা স্যার, র্যাপিড কুলিং নামে একটা কথা ছিল স্যার। কুলিং মানে তো এই যে ঠান্ডার যে, মানে এটা কি ওই যে নন ক্রিস্টালাইন স্যার? নন ক্রিস্টালাইন কিছু কিছু মেটাল আছে যেগুলোকে যদি আমরা গরম করে হিট দিয়ে দ্রুত ঠান্ডা করে ফেলি, তাহলে সেটা নন ক্রিস্টালাইনে রূপান্তরিত হয়, ঠিক আছে? এই যে একইটা দেখো, যে সিলিকন ডাইঅক্সাইড আর এটাও সিলিকন ডাইঅক্সাইড, একটা ক্রিস্টালাইন আর একটা নন ক্রিস্টালাইন, কিভাবে বানানো হয়েছে? এই ক্রিস্টালাইনটাকে প্রথমে হিট দেওয়া হয়েছে। হিট দেওয়া হলে কি হয়েছে, এর যে বন্ডিং, এই বন্ডিংটা আর এই অবস্থায় থাকার মানে যে এনার্জিটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো তারপর আমরা যখন র্যাপিডলি কুল করে ফেলছি, খুব দ্রুত কুল করে ফেলছি, তখন আর এই শেপে সে আসতে পারে নাই। সো ক্রিস্টাল ফর্ম করতে সে পারে নাই। সো কি হয়েছে, এটা এক একটা এক এক রকমের শেপ হয়ে গেছে, বুঝতে পারছো? সেই জন্য এই সিলিকন ডাইঅক্সাইড র্যাপিড কুলিং এর মাধ্যমে নন ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়ে গেছে। ওকে, তারপরে আমরা দেখেছিলাম যে অ্যাটমের ভিতরে যে এনার্জি, সেই এনার্জির একটা গ্রাফ,
যে এনার্জিটা আসলে কোন লেভেলে থাকে। আমরা দেখেছি যে ডেন্স বা অর্ডারলি প্যাকড অবস্থায় থাকলে সেটা নন ডেন্সের থেকে আসলে এনার্জি অনেক কম লাগে। এরপরে আমরা দেখেছি ক্রিস্টাল স্ট্রাকচার, অ্যাটম এবং মলিকুল, আয়নস এগুলো কিভাবে অ্যারেঞ্জড অবস্থায় থাকে ইউনিট সেলের ভিতরে। সো এখানে অনেকগুলো সেল দেওয়া আছে, এর ভিতরে এই একটা ইউনিট সেল আমরা কল্পনা করে নিয়েছি একটা বক্স বা কিউবের ভিতরে। সো অনেকগুলো ক্রিস্টাল স্ট্রাকচার থাকার পরেও আমরা আসলে সবগুলো আমাদের পক্ষে স্টাডি করা এই একটা কোর্সে সম্ভব না। সো আমরা মেইন যে বেসিক যে ক্রিস্টাল স্ট্রাকচারগুলো আছে বিসিসি, এফসিসি আর এসসি, এই তিনটা আমরা অ্যাকচুয়ালি স্টাডি করেছি। তার মধ্যে দুটো স্টাডি করা হয়েছে গতদিন, আর একটা আজকে আমরা করব। এরপরে যেটা আছে সেটা হলো ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিসটাকে তোমাদেরকে কতদিন ইয়া দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ক্রিস্টাল ল্যাটিসটা আসলে কি। তো ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে অ্যাটমগুলো কিভাবে সজ্জিত থাকে সেটা আমরা ছবিতে দেখিয়েছি, এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল যে কাওলিনাইট ক্লের স্ট্রাকচার। এরপরে ইউনিট সেল সম্পর্কে বলা হয়েছে, যেটা হলো ক্রিস্টালের একক, ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষুদ্রতম একক। ইউনিট সেলের বেসিক স্ট্রাকচার বা বিল্ডিং ব্লকও বলা হয়, ক্রিস্টাল স্ট্রাকচারের বিল্ডিং ব্লক বলা হয়। একটা ইউনিট সেলকে আমরা কিভাবে টু ডাইমেনশনাল স্পেসে প্রেজেন্ট করি এবং এর এজগুলোকে এবিসি এবং অ্যাঙ্গেলগুলোকে আলফা বেটা গামা দিয়ে প্রকাশ করি, সেটা একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে মেটালিক ক্রিস্টাল স্ট্রাকচারে যে তোমার কেন ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে সেটা দেখানো হয়েছে, বা কিভাবে থাকে সেটা দেখানো হয়েছে। এরপরে স্যার তোমার এখানে লোয়ার বন্ড, স্যার আগের স্লাইডে স্যার তোমার যে কথা বোঝা একটা যাচ্ছে কথা না। আছে স্যার, লোয়ার বন্ড এনার্জি, এটা স্যার এখানে স্যার ওই যে একটা তৃতীয় লাইনে স্যার ওই যে লোয়ার বন্ড এনার্জি আর কি শক্তির, মানে নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্সেস টেন্ড টু বি স্মল ইন অর্ডার টু লোয়ার বন্ড এনার্জি, এটা কেন, এই কথাটা কেন বলা হয়েছে? তুমি কি এটা জিজ্ঞেস করতেছিলা? হ্যাঁ স্যার এটার মানে কি স্যার, এটা যে মানে এদের মধ্যে যে বন্ডটা আছে এই বন্ড গুলা ভাঙতে যে পরিমাণ শক্তি প্রয়োজন ওই পরিমাণ শক্তি এদের মধ্যে থাকে না। না, এখানে বলছে নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্সেস টেন্ড টু বি স্মল ইন অর্ডার টু লোয়ার বন্ড এনার্জি, মানে তোমার এদের ভিতরে বন্ডিং এনার্জি যাতে কম লাগে সেই জন্য তারা একটা আরেকটার সাথে খুব ক্লোজ ডিস্টেন্সে থাকে, খুব কম ডিস্টেন্সে থাকে। এরা যদি ডিস্টেন্সটা বেশি হতো তাহলে এই বন্ডটা ধরে রাখার জন্য তোমার এনার্জি বেশি খরচ হইতো। ঠিক আছে, চিন্তা করো যে দুইটা চুম্বক আছে, ঠিক আছে, দুইটা চুম্বককে তুমি 1 মিটার ডিস্টেন্সে রাখছো, এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে? তুমি না ছেড়ে স্যার, দিলে কি আসবে? নর্মাল না স্যার, নর্মাল যে চুম্বক সেগুলো আসবে না, বাট অ্যাট্রাকশন আছে। পৃথিবীর ইউনিভার্সের একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে সবসময় আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান তুমি নির্ণয় করতে পারো F=G m1m2 বাই r1 r² বা সামথিং এরকম r²। ইয়েস, তার মানে হলো দুইটা বস্তুর ভর যদি m1 m2 হয়, ইউনিভার্সাল কনস্ট্যান্ট যদি g হয় এবং যদি তাদের ভিতরে ডিসটেন্স r হয়, তাহলে আমরা ওই সূত্র দিয়ে, নিউটনের সূত্র দিয়ে আমরা বের করতে পারি এদের ভিতরে আকর্ষণ কত। এখন তুমি যদি দুইটা চুম্বক দুই পাশে রাখো, এই চুম্বকগুলো যদি দুর্বল হয়, এদের মাঝে এনার্জি যদি কম থাকে, তাহলে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করবে না, তাই না? কিন্তু এদের যদি হায়ার এনার্জি থাকে তাহলে কি হবে, অত বড় ডিস্টেন্সও এরা কাছে নিয়ে আসতে পারবে, তাই না? দেখা গেলো 1 মিটার ডিস্টেন্সেও অ্যাট্রাক্ট অ্যাকচুয়ালি করতেছে। জি স্যার, তো এখন তুমি যে দুর্বল চুম্বক কল্পনা করতেছিল, এই দুর্বল চুম্বকগুলোকে আমরা যদি কাছে না নিয়ে আসি, তাহলে কি ওদের যে লো এনার্জি তাতেই তো একটা অ্যাট্রাক্ট করবে, তাই না? তার মানে কি ডিস্টেন্স কমাই দিলে আমি কম এনার্জিতে একটা একটার সাথে আটকে রাখতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? ডিস্টেন্সের সাথে বুঝছি এনার্জি স্যার। রিলেশনটা বোঝা গেছে তো নাকি? এটাই, জি স্যার, ওটা হলো ম্যাগনেটিক এনার্জির ক্ষেত্রে বুঝলাম, ব্যাপারটা এরকমের কিছুটা। আচ্ছা, আমরা সিম্পল কিউবিক স্ট্রাকচার দেখেছি, আর কেউ কিছু বলতে চাচ্ছো? ওকে, সিম্পল কিউবিক স্ট্রাকচার দেখেছি। সো এটা আসলে লোয়ার প্যাকিং ডেনসিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এর একটা অ্যাটম কয়টা অ্যাটমের সাথে সংযুক্ত থাকে এবং তাদের কোঅর্ডিনেশন নাম্বার কত।
আমরা দেখেছি যে এসসির কোঅর্ডিনেশন নাম্বার সাধারণত 6 থাকে। আমরা সিম্পল কিউবিক স্ট্রাকচার বা এসসি এর এজ গুলো বের করেছি, এজের ডিসটেন্স এজ ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি যে এটা 2r, দুইটা অ্যাটমের রেডিয়াসের সমান। এর সেল ভলিউমটা আমরা বের করেছি এবং একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারের ভিতরে কয়টা অ্যাটম আছে সেটা আমরা ডিটারমাইন করেছি। ঠিক আছে, এরপরে আমরা স্যার এই যে আগেরটা স্যার আরেকটু বলি তো ভালো হতো স্যার, এই যে 8 × 1/8 স্যার, এটা একটু এটা বুঝো নাই। না স্যার, এখানে এটা হঠাৎ একটু লাগছে, মানে 8টা তো আছে স্যার, তারপর 1/8 দিয়ে। আচ্ছা, সো ধরো তোমাকে এরকম একটা রুটির অর্ধেক দেওয়া হলো, দুইটা সেম রেডিয়াসের রুটি। ঠিক আছে, এর রেডিয়াসও আর, এর রেডিয়াসও আর, কিন্তু তোমাকে দেওয়া হলো এই একটা অংশ আর এই একটা অংশ, তাই না? এরিয়া অনুপাতে তোমার কাছে কয়টা রুটি আছে? স্যার একটা। একটা। দুইটা হাফ যোগ করলে তুমি একটা রুটির সমপরিমাণ রুটি পাবা, রাইট? ওকে, সো এখন তুমি এই রুটিটাকে একটা স্ফিয়ার কল্পনা করো, একটা ফুটবল কল্পনা করো। ঠিক আছে, সো এখন তোমার ফুটবলের ভিতরে, এক মিনিট, এই যে এক একটা অ্যাটম একটা বল কল্পনা করো। ঠিক আছে, এখন তুমি যদি খেয়াল করো এই যে বলের ভিতরে আমি যদি এই অংশটা কেটে ফেলি, বোঝা যাচ্ছে কোন অংশটা? এটা যদি সার্কেল হইতো তাহলে এটা কত ভাগের কত অংশ হতো? ধরো এটা যদি একটা সার্কেল হয় 4 ভাগের 1 ভাগ হবে, তাই না? এখন ধরো এটা একটা স্ফিয়ার মানে ফুটবল, এবং ফুটবলে এরকম যদি একটা ত্রিকোণাকার অংশ আমি কেটে নিই, স্লাইস করে নিই, তাহলে সেটা কত ভাগের কত ভাগ হবে? একই স্যার, 4 ভাগের 1 ভাগ। কেন? একটা 3D অবজেক্ট আর 2D অবজেক্ট, এই যে আমি অংশ কেটে নিয়েছি, তাই না? এরকম কয়টা অংশ জোড়া লাগাইলে আমার একটা ফুটবল হবে? 4টা জোড়া লাগাইলে তো আর অর্ধেক ফাঁকা থাকবে, কিভাবে হবে? এই পাশে এক অংশ, এই পাশে এক অংশ, এই যে 3টা হলো, আরেকটা দিলেই হবে স্যার। ঠিক আছে, এই 3টা দিয়ে হলো তোমার, তুমি এই 3টার উপর যদি এরকম আরো 3টা অবজেক্ট বসাও তাহলে অর্ধেক হবে ফুটবলের, তাই না? তার মানে এই একটা আছে, আরো 3টার উপর বসাচ্ছি, 4টা দিয়ে অর্ধেক হবে ফুটবলের, জি স্যার। তাই না? তাহলে আর অর্ধেক বানাইতে আমার আর কয়টা লাগবে অংশ? 3টা লাগবে স্যার। আরো 4টা লাগবে, 3টা কেন লাগবে? 4টা লাগবে। তার মানে হলো মোট 8টা অংশে ভাগ হয়ে গেছে। তার মানে এই অংশটুকু অ্যাকচুয়ালি একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই অংশটুকু অ্যাকচুয়ালি একটা ক্রিস্টালের 8 ভাগের, ক্রিস্টাল বলছে একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ। এটা একটা স্ফিয়ারের অংশ, এটা নট একটা সার্কেলের অংশ। এটা সার্কেলের যদি অংশ হতো এটা হলো 1/4 অংশ একটা সার্কেলের। ঠিক আছে, এটা সার্কেলের 1/4, বাট দিস ইজ নট আ সার্কেল, দিস ইজ এ 3D অবজেক্ট। সো এর একটা অংশ তুমি তরমুজের ক্ষেত্রে একটু চিন্তা করো, তরমুজকে যদি আমরা যখন কাটি বাজারে থেকে বা কাটে, এরকম 3 ডাইমেনশনে যদি আমরা কাটি তাহলে দেখবা যে ওর 8টা অংশ জোড়া লাগাইলে একটা অবজেক্ট হবে, একটা তরমুজ হবে। তুমি যদি 4টা জোড়া লাগাও তাহলে তুমি অ্যাকচুয়ালি হাফ পাবা তরমুজের। তোমার যদি আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল লাগে, সামনে তো তরমুজের কাল তো এখনই, নাকি? তরমুজ বাজারে পাওয়া যায়? আই এম নট শিওর, গরমকালের ফল বোধহয়। এটা তরমুজ যায় না, এভাবে কেটে দেখো, প্র্যাকটিক্যালি করো, সমস্যা কি? যদি ভিজুয়ালাইজ না করতে পারো প্র্যাকটিক্যালি করো। জি স্যার। আচ্ছা, সো এই জন্য 1 অ্যাটম। তো এরপরে আমরা দেখেছি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের ভিতরে আমরা কিভাবে নির্ণয় করে সেটা দেখেছি, ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল বাই ভলিউম অফ ইউনিট সেল। আমরা এসসির অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করেছি 0.52। এরপরে আমরা বডি সেন্টার্ড কিউবের জন্য আমরা কোঅর্ডিনেট নাম্বার পেয়েছি 8, এবং ইউনিট সেল ভলিউম যদি আমরা বের করি তাহলে সেটা পেয়েছি a কিউব ইকুয়াল টু 4/√3r এর হোল কিউব। সেখান থেকে আমরা বিসিসির অ্যাটম গুলো, টোটাল অ্যাটম কত সেটা বের করেছি, এবং সর্বশেষে আমরা এটার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা কত সেটা বের করেছি। সো এটা এই পর্যন্ত আমাদের কতদিন ছিল। আমরা আজকে দেখব হলো
হ্যাঁ বলো। স্যার এই যে আমরা যে মানে এই যে দুই তিনটা ওই ফ্যাক্টর গুলা দেখে ছোট ম্যাথ টাইপের করলাম স্যার আয়তন দিয়ে, এগুলো সব কি স্যার ওই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের উদ্দেশ্য ছিল, যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করার জন্য? হ্যাঁ, এই যে আমরা তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর এপিএফই বের করেছি, আমরা তো আর কিছু বের ও, করিনি। এটা বের করার জন্যই আমরা অন্যান্য আয়তন বা এইগুলো আমরা পরিমাপ হ্যাঁ, করে তো নিছি। আমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের যে সংজ্ঞা আছে সেখানে কি দেখেছি, সেখানে দেখেছি যে এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ইকুয়াল টু ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল বাই ভলিউম অফ ইউনিট সেল। সো আমার ওই দুটো তো লাগবে, তাই না? ওই দুটো তো আমার বের করতে হবে, জি সেই স্যার। জন্য আমরা টোটাল অ্যাটমিক অ্যাটম পার ইউনিট সেল বের করে ওটার ভলিউম বের করছি, আর টোটাল ইউনিট সেলের ভলিউমটা বের করেছি। আর স্যার এখানে মানে কয়টা অ্যাটম আছে এটাও কি স্যার উল্লেখ করে দিতে হবে স্যার? কয়টা অ্যাটম না যেমন থাকলে এই অ্যাটমে কি পরিমাণ জায়গা নিছে এটা কিভাবে বের করবা? একটা অ্যাটমের ভলিউম তুমি জানো, তুমি ধরো একটা রুমের ভিতরে দুইটা মানুষ আছে আর একটা রুমের ভিতরে একটা মানুষ আছে, তো তুমি যদি একটা মানুষের ভলিউমই না জানো, তাহলে দুইটা মানুষ যে রুমে আছে সেই রুমে কি পরিমাণ মানুষ ভলিউম নিছে বা স্পেস নিছে সেটা বের করতে পারবা? না স্যার। তো তো লাগবে, তাই না? ধরো একটা মানুষ ভলিউম নাই হলো 6 কিউবিক মিটার, ওকে, তুমি জানো, তাইলে একটা রুমে দুইজন মানুষ আছে, তাহলে সে কতটুকু ভলিউম নিছে? জি স্যার। 2 × 6 কিউবিক মিটার। তো আমার তো জানা লাগবে আসলে কয়টা মানুষ আছে বা কয়টা অ্যাটম আছে। তো আমি যদি ওই ইউনিট সেলের ভিতরে কয়টা অ্যাটম আছে সেটা না জানি, তাহলে আমি তাদের ভলিউম কি পরিমাণে স্পেস নিছে ইউনিট সেলের ভিতরে সেটা কিভাবে বের করব? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আছে ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার বা এফসিসি। তো এফসিসির ক্ষেত্রে আমরা দেখব যে এই এফসিসির এটা একটা আমাদের কনস্ট্রাকশন দেখানো হয়েছে। এখানে অ্যাটম গুলো একটা আরেকটার সাথে লেগে থাকে এবং এরা ফেস ডায়াগোনাল অনুযায়ী লেগে থাকে, ঠিক আছে? দেখো এখানে যদি আমরা এটাকে কেটে ফেলি, একটা কিউবিক আকারে কাটি, একটা 3D কিউব হিসেবে কল্পনা করি, এবং সেটাকে যদি কাটি আমরা তো এইভাবে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট পাবো, ঠিক আছে? এই যে যে সাদা অ্যাটম গুলো আছে, তোমার যদি এখানে একটা ফেস কল্পনা করো কিউবের, এই বরাবর আমরা কেটে ফেলতেছি, রাইট? এই বরাবর যদি কাটি তো এর অর্ধেক পাবো, আর এইগুলোর 8 ভাগের 1 ভাগ পাবো, মানে এ তো মাঝ বরাবর স্লাইস হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো মাঝ বরাবর আমি তো এই পর্যন্ত কাটতেছি না, আমি তো এই মাঝ এই পর্যন্ত কেটে ফেলতেছি, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে দেখাই অ্যানোটেট করে। স্যার এই টপিকটা একটু ফার্স্ট থেকে শুরু করেন স্যার। এটা ফার্স্ট থেকে শুরু করা আছে, এটা তো সব তো আগে রিভিউ করলামই। এই যে তুমি যদি এটা চিন্তা করো, আমি যদি এখানে কেটে ফেলি এই অংশটা, এরকম এরকম একটা স্লাইস করে ফেলি, তাহলে কি হবে? এই যে যে এই যে যে বলটা ভেতরে আছে বা অ্যাটমটা ভেতরে আছে, এটা একটা ফুটবল কল্পনা করো, এর ভিতর যদি আমরা একটা স্লাইস করে ফেলি তাহলে কি হবে? এর অর্ধেক পাবো, মাঝখানেরটার অর্ধেক পাবো। আর এই যে যে অংশগুলো আছে এর আমরা এই অংশটুকু শুধু পাবো, নট A2। এই অংশটুকু আমরা কিন্তু কাটি নাই, এটা আমরা মানে কনসিডার করি নাই, কাটছি কিন্তু কনসিডার করি নাই, আমরা কিন্তু শুধুমাত্র এই অংশটুকু কনসিডার করছি। সো এর আমরা এই স্লাইস অংশটুকু পাবো, রাইট? ওকে, স্যার আচ্ছা, সো এখানে আমরা আচ্ছা স্যার, এখানে কি মাঝখানে যে ওই যে অন্য ভিন্ন রঙের দেওয়া হয়েছে, এটা কি স্যার ভিন্ন অ্যাটমের জন্য স্যার, নাকি শুধু এমনি দেখাইছে এই জায়গায়? এখানে বোঝানো হয়েছে যে আমরা কোনটাকে কোনটা ভেতরে আছে আর বাইরে কোনগুলো অ্যাটম আছে, ঠিক আছে? ফেসে কোন অ্যাটম গুলো জি স্যার। আছে আর এজে কোন অ্যাটম গুলো আছে, এটা বোঝানো হয়েছে, ঠিক জি আছে? তোমার অ্যালুমিনিয়ামের যদি অ্যাটম হয় তো সব তো অ্যালুমিনিয়ামেরই হবে, তাই না? এর ভিতরে তো আর ইয়া নাই, জি আমরা স্যার। জাস্ট ডিফারেন্ট কালার দিয়েছি বোঝানোর জন্য। তোমার এই যে পরেরগুলো তো ডিফারেন্ট কোনো কালার নাই, সেম কালার, এক কালারই দেওয়া আছে। সো এর এক্সাম্পল গুলো আছে অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড, লেড, নিকেল, প্লাটিনাম আর সিলভার। এই ধরনের যত মেটেরিয়াল আছে সবগুলোই সাধারণত তোমার এই এফসিসি স্ট্রাকচার ফলো করে। আচ্ছা, এরপরে দেখবা যে একটা অ্যাটম অ্যাকচুয়ালি 12টা অ্যাটমের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এই সেন্টার অ্যাটম, এই এক একটা অ্যাটম মানে মোট 12টা অ্যাটম একটা আরেকটার সাথে কানেক্টেড অবস্থায় আছে। সো এর কোঅর্ডিনেট নাম্বার হবে 12, ঠিক আছে? কোঅর্ডিনেট নাম্বার বলতে মানে কয়টা অ্যাটম একসাথে যুক্ত আছে? হ্যাঁ, একটা কয়টা অ্যাটম একটা আরেকটাকে টাচ করে আছে, ঠিক আছে? সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট নাম্বার। জি স্যার। আচ্ছা, এবার আমরা যদি ইউনিট সেল ভলিউমটা বের করি তো দেখব যে এই যে আমাদের যে কনসার্নিং এরিয়া সেটা আসলে ফেসে আছে। অর্থাৎ আমরা যদি
এই কিউবের এই বরাবর অর্থাৎ একটা ফেজ বরাবর আমরা যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে দেখতে পাবো যে এই তিনটা অ্যাটম একটা একটার সাথে কানেক্টেড আছে এবং এই অ্যাটমের সাথে এই অ্যাটমেরও কানেকশন আছে। সেক্ষেত্রে আমরা এটাকে যদি আলাদাভাবে ড্র করি তো এইভাবে ড্র করতে পারি। আমরা জানি যে একটা কিউবের এজ হলো এ, প্রত্যেকটা এজের লেন্থ হলো এ, তাই না? আর এদের যে মাঝখানে যে ডিস্টেন্স সেটা হলো 4r, যেহেতু এটা হলো 2r, এটা r, এটা r, 2r প্লাস r প্লাস r ইকুয়াল টু 4r। এটা কতদিন দেখানো হয়েছে। সো আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই a এর ভ্যালু বের করে ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ 4r এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 2a স্কয়ার ইকুয়াল টু 16r এর স্কয়ার, a ইকুয়াল টু আমরা যদি রুট করি তাহলে 2√2r এটা লেখা যেতে পারে। এটাকে যদি আমরা কিউব করি, এটার কিউব নির্ণয় করি, মানে এটা ভলিউম বের করি, যেহেতু a এর লেন্থ জানা গেছে সো আমরা এই টোটাল কিউবের ভলিউমটা বের করে ফেলতে পারি। সেটা হবে 16√2r এর কিউব। তার মানে আমরা ইউনিট সেলের ভলিউমটা পেয়ে গেছি। এরপরে আছে অ্যাটম কতটা এর ভিতরে, ঠিক আছে? তোমরা হিসাব করো কয়টা অ্যাটম আছে। তিনটা। চারটা। দেখো এখানে অ্যাটম এই যে মার্ক করা আছে, এই একটা অ্যাটমের অর্ধেক, এই একটা অ্যাটমের অর্ধেক, এই একটা অ্যাটমের অর্ধেক, ওই পাশে আরো একটা আছে, তাই না? সো ওইটা ওই একটা মানে ওইটা হলো হাফ করে আছে, আর এটা হলো 8 ভাগের 1 ভাগ আছে, রাইট? সো সেটা যদি থাকে তাহলে 8 কর্নার অ্যাটমস আছে। কর্নার অ্যাটমগুলো সাধারণত 1/8 ভাগের হয়, তো 8 × 1/8 কর্নার প্লাস এই হাফ আছে 6টা, এই উপরে একটা আছে, এই নিচেও একটা আছে, নিচেরটা তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সো উপরে একটা আছে, নিচে একটা আছে, এই সাইডে কোথায় তিনটে থাকার কথা? বর্গক্ষেত্রে 6টা তল ভাই। এক্স্যাক্টলি, একটা কিউবের 6টা তল থাকে। তার মানে এইখানে আমরা তো সবগুলো দেখতে পাচ্ছি না, আমরা এটাকে রোটেট করে যদি এরকম তিনটা তো ওই সাইডেও আছে, এর অপোজিটে এরকম নিচে একটা অংশ আছে না, এর অপোজিটে ওই পাশে একটা অংশ আছে, এর অপোজিটের ওই পাশে অংশ আছে, তিনটা যদি দেখতে পাও তাহলে আসছে কয়টা? যে অ্যাকচুয়ালি 6টা আছে, তাই না? তার মানে 6 ফেস, 6টা ফেসে হাফ করে করে আছে। তার মানে টোটাল অ্যাটম হলো 6 × 1/2, আর কর্নার অ্যাটম আছে তোমার 8টার অংশ, তার মানে 8 × 1/8। সো আমরা যদি টোটাল যোগ করি, এখানে 1 আর এখানে 3, 3 আর 1, 4টা অ্যাটম আছে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে কিভাবে হয়েছে? জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। ওকে, একটু বুঝ নাই। জি স্যার বুঝতে পারছি। ওকে। সো এরপরে আমরা যদি এর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? সো প্রথমে আমাদের জানা দরকার যে কয়টা অ্যাটম আছে পার ইউনিট সেলে। সো আমরা সেটা বের করেছি 4টা, তাই না? এখন আমরা জানি যে এক একটা অ্যাটমের ভলিউম হলো 4/3 পাই আর কিউব, তাই না? আর টোটাল ভলিউম হলো ইউনিট সেলের আমরা বের করেছি a কিউব, a কিউব ইকুয়াল টু 16 × √2 r কিউব। এখানে যদি আমরা হিসাব করি আর কিউব কেটে যাবে, ক্যালকুলেটর করলেই পারবা। The atomic packing factor of a face-centric centered cubic structure is 0.75. ঠিক আছে? Simple as that. এটা হলো তোমার ম্যাক্সিমাম অ্যাচিভেবল APF বা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। এর থেকে বেশি সাধারণত অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর পাওয়া যায় না। এরপরে আমরা আরেকটা কমপ্লেক্স প্যাকিং ফ্যাক্টর দেখব, সেটা বা ক্রিস্টাল স্ট্রাকচার দেখব, সেটা হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাকড ক্রিস্টাল স্ট্রাকচার বা HCP বলা হয়। সো দেখো এটা আমরা যেগুলো এতক্ষণ করে আসছি সেরকমের দেখতে না, এটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? বিট কমপ্লিকেটেড। সো এর কমপ্লিকেশনের কারণ হলো এদের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হেক্সাগোনালি রয়ে গেছে। আমাদের আগে যে কিউবিক ফরমেশন ছিল এটা আসলে আর কিউবিক ফরমেশনে নাই, ঠিক আছে? সো এগুলো থাকে সাধারণত ক্যাডমিয়াম, কোবাল্ট, জিঙ্ক, টাইটানিয়াম, এই ধরনের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই সব ম্যাটেরিয়ালে সাধারণত স্ট্রাকচারটা এই ধরনের হয়ে থাকে। দেখো এখানে 3টা অ্যাটম আছে, এই 3টা অ্যাটম অ্যাকচুয়ালি তোমার কানেক্টেড অবস্থায় আছে অন্য 3টা অ্যাটমের সাথে। সো দে ফর্মড এ হেক্সাগোনাল শেপ,
রাইট? সো এইখানে যদি আমরা চিন্তা করি যে উপরের যে হেক্সাগোনাল শেপ আছে আর নিচে যে হেক্সাগোনাল শেপ আছে তাদের ভিতরে ডিসটেন্স যদি c হয় আর একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম ডিসটেন্স যদি a হয় তাহলে আমরা এই রেশিওটা বের করতে পারি। এটা সবসময় সাধারণত 1.633 হয়, অর্থাৎ হেক্সাগোনাল স্ট্রাকচারের ক্ষেত্রে সবসময় c বাই a এর রেশিও হবে 1.63, অর্থাৎ একটা লেয়ার, একটা হেক্সাগোনালের লেয়ার এবং আরেকটা হেক্সাগোনালের লেয়ারের সাথে ডিসটেন্স থাকবে, ডিসটেন্স এবং তাদের একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের ডিসটেন্সের রেশিও সবসময় হবে 1.63। আর এদের ভেতরে অ্যাটম থাকবে পার ইউনিট সেলে 6টা, ইউজুয়ালি 6টা অ্যাটম হেক্সাগোনাল শেপে থাকে। হেক্সা মানেই 6, সো এটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, কোঅর্ডিনেট নাম্বার হবে 12, কারণ এখানে দেখবা যে 6 আর 6 12টা অ্যাটম একটা আরেকটার সাথে কানেক্টেড অবস্থায় থাকে, সো আমরা সেখানে কোঅর্ডিনেট নাম্বার অবভিয়াসলি সেখানে 12ই হবে। আর এর যদি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর তোমরা বের করতে চাও বের করতে পারো, ওকে, ইটস অন ইওর ওন টাস্ক, ইটস ভেরি কমপ্লিকেটেড। বাট অ্যাটমিক ফ্যাক্টর যদি আমরা এটা বিবেচনা করি তো আমরা এফসিসির ক্ষেত্রে যে অ্যাটমিক ফ্যাক্টর পেয়েছি 0.75, এইচসিপির ক্ষেত্রেও আমরা সেই একই অ্যাটমিক ফ্যাক্টর পাবো, অর্থাৎ 0.75। স্যার এপিএফ দ্বারা তো আমরা জানি যে কিভাবে অ্যাটম গুলা বিন্যস্ত করা আছে, তো স্যার অ্যাটমিক না, এখানে যদি বিন্যস্ত করা বোঝায় না। এপিএফ দ্বারা বোঝায় যে একটা ইউনিট সেলের ভিতরে কি পরিমাণ অ্যাটম আছে, নট কিভাবে আছে, কি পরিমাণ। অর্থাৎ অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হলো অ্যাটমিক হিউম্যান ফ্যাক্টর কল্পনা করো, ঠিক আছে? যে একটা রুমের ভিতরে 10 জন মানুষ আছে আর একটা রুমের ভিতরে 20 জন মানুষ আছে, কোনটার প্যাকিং বেশি, কোনটা বেশি প্যাকড অবস্থায় আছে? স্যার শুনতে পারেন ভালোভাবে স্যার? বললাম একটা রুমের ভিতরে 10 জন মানুষ আছে আর একটা রুমের ভিতরে 20 জন মানুষ আছে, কোন রুম বেশি প্যাকড অবস্থায় আছে? স্যার ওই যে দ্বিতীয় রুমটা। 20 জনের রুম, তাই না? তো এটা তুমি জি কিভাবে স্যার, বের করলা? জাস্ট 20 এটা ওই বেশি যে বলে? হ্যাঁ না স্যার, একই আয়তনে কত বেশি আছে। এক্স্যাক্টলি, তোমার একই আয়তন, দুটো রুমের একই আয়তন, বাট কোনটার ভিতরে মানুষ বেশি আছে সেটা হিসেব করলে আমরা বের করতে পারবো যে কোন রুমটা বেশি প্যাকড অবস্থায় আছে। তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটাও তাই। চাপের উপর ডিপেন্ড করে। একটা কিউবিক স্ট্রাকচারের ভিতরে, একটা ইউনিট সেলের ভিতরে কতগুলো অ্যাটম আছে এবং তাদের যে ফ্যাক্টর বা তাদের যে রেশিও করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হলো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। স্যার তাহলে এই জায়গায় যে এপিএফ এর মান 0.74, এটা দ্বারা স্যার আমরা কি বুঝলাম স্যার? এটা কিভাবে তুলনা তার করা মানে যায়? একটা অ্যাটমের 74% এরিয়া, একটা ইউনিট সেলের 74% ভলিউম অ্যাটম নিয়ে নিছে, আর বাদ বাকি অংশ ফাঁকা জায়গা। ও জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আছে থিওরিটিক্যাল ডেনসিটি। এখন আমরা সবসময় ডেনসিটি একক কি স্যার কে বলতে পারবা? হ্যাঁ বলো। স্যার ওই যে হেক্সাগোনালের ক্ষেত্রে কোঅর্ডিনেট নাম্বার সবসময় 12ই হবে। হ্যাঁ, তুমি হিসাব করো কয়টা অ্যাটম থাকে। এই যে এইটা এখানে হিসাব করো কয়টা অ্যাটম আছে, 1 2 3 4 5 6, 6টা অ্যাটম আছে, তাই না? এর নিচের লেয়ারে 6টা অ্যাটম আছে, তো সেন্টার অ্যাটম কয়টা অ্যাটমের সাথে কানেক্টেড অবস্থায় আছে? তুমি কি আমার প্রশ্ন বুঝো নাই? এই যে মাঝখানে একটা অ্যাটম আছে না, দেখা যাচ্ছে, এই যে আমার মাউস কার্সর যে দিকে, জি জি এই অ্যাটমের অর্ধেক অংশ নিয়ে এই 6টা অ্যাটম কানেক্টেড অবস্থায় আছে, তাই না? জি স্যার। বোঝা গেছে এটা কিভাবে আছে? এটা কিন্তু দুইটা লেয়ার, এই 6টা অ্যাটমের লেয়ার, এর নিচে এই যে আরো দুইটা দেখা যাচ্ছে, এরকম 6টা অ্যাটমের লেয়ার আছে। তার মানে এই একটা অ্যাটম আরো 6 আর 6 12টা অ্যাটমকে টাচ করে আছে, তাহলে এর অ্যাটমিক কোঅর্ডিনেট নাম্বার কত হবে? 12 হবে। 12 হবে। আচ্ছা, ডেনসিটি একক কি কে বলতে পারবা? মিটার কিউব স্যার। স্যার কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, কেজি পার মানে কেজি m/3। কিলোগ্রাম পার কিউবিক মিটার। কিলোগ্রাম পার কিউবিক মিটার, তার মানে হলো ভর বাই ভলিউম, তাই না? কোনো একটা বস্তু ডেনসিটি বলতে আমরা বোঝাই যে তার মাস পার অ্যামাউন্টে কি পরিমাণ ভলিউম নিছে, তাই না? পার ভলিউমে কি পরিমাণ অংশ জায়গা নিছে, মানে কেজি পার মিটার কিউব। সো আমরা থিওরিটিক্যাল ডেনসিটি আসলে বের করতে পারি। আমরা যখন ডেনসিটি বের করি এক্সপেরিমেন্টালি, তখন আমরা আসলে ল্যাবরেটরিতে, তোমরা সবাই বের করে আসছো, ক্লাস 9 10 বোধহয় ছিল, কোনো একটা বস্তুর ডেনসিটি নির্ণয়, রাইট? এটা হলো তোমার
আর্কিমিডিসের সূত্র দিয়ে সম্ভবত করা হতো। এনিওয়ে, সো আমরা ওই লাইনে হাঁটবো না, আমরা দেখবো যে থিওরিটিক্যালি আসলে বের করা যায় কিনা। অর্থাৎ আমি যদি অ্যাপারেটাস কোনো কিছু আমার কাছে না থাকে, আমাকে যদি কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা তো থিওরিটিক্যাল ডেন্সিটি আসলে বের করতে পারি কিনা। থিওরিটিক্যাল ডেন্সিটি আর প্র্যাকটিক্যাল ডেন্সিটি এই দুটো কিন্তু কিছুটা মানে ভেরিয়েশন থাকার কথা, তাই না? আমরা প্র্যাকটিক্যালি যা মেজার করতে পারি, থিওরিটিক্যালে দেখা গেল যে ভ্যালুটা কম বেশি হয়। সো থিওরিটিক্যাল ডেন্সিটি যদি আমরা বের করতে চাই, তো সেটা বের করার সূত্র হলো যে মাস অফ অ্যাটম ইন ইউনিট সেল ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ ইউনিট সেল। অর্থাৎ কি পরিমাণ অ্যাটম একটা ইউনিট সেলের ভিতরে আছে এটা তো আমরা বের করতে পারি, তাই না? আর অ্যাটমের তো মাস আছে। এখন অ্যাটমের যদি মাস থাকে, তাহলে দুইটা বা তিনটা বা চারটা অ্যাটমের কতটুকু ভর সেটা আমরা বের করতে পারি। একটা অ্যাটমের ভর যদি বের করতে পারি আমরা জানি, তাহলে 4-5টা অ্যাটমের ভর কত টোটাল সেটা বের করতে পারবো। আর ওই 4টা অ্যাটম যদি একটা ইউনিট সেলের ভিতরে থাকে, ওই ইউনিট সেলের ভলিউম আমরা বের করতে পারবো। তাহলে কি হবে, অ্যাটমের মাসটাকে যদি আমরা ইউনিট সেলের ভলিউম দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা ডেনসিটি পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে। এটাকে আমরা আগে একটা সূত্রে বসাই, যে যেটা বললাম যে নাম্বার অফ অ্যাটম, কয়টা অ্যাটম আছে সেটা আমাদের জানা লাগবে। এটাকে আমরা টোটাল ভলিউম অফ ইউনিট সেল বের করার জন্য আমরা অ্যাভোগাড্রো নাম্বার আমাদের লাগবে। অ্যাভোগাড্রো নাম্বার তোমরা অলরেডি কেমিস্ট্রিতে, ফিজিক্সে পড়ে আসো, ক্লাস 9, 10, 11, 12 বারবার পড়ছো। 6.023 × 10⁻20 অ্যাটমস পার মোল। অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো ভরের ভেতরে 6.023 × 10⁻23টা অ্যাটম থাকে। ঠিক আছে, এরপর আছে অ্যাটমিক ওয়েট, এটাও তোমরা জানো। আর ভলিউম অফ ইউনিট সেল, অর্থাৎ আমরা যদি এই অংশটা জানি, এই মাস অফ অ্যাটম অ্যাকচুয়ালি এই অংশ Na/Na, মানে এই Na তো সাফিক্স আকারে আছে। সো এখান থেকে আমরা মাস অফ অ্যাটম বের করতে পারবো। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল বাই ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার ইনটু অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো তোমাকে বলে দেওয়া হলো যে ক্রোমিয়ামের থিওরিটিক্যাল ডেন্সিটি বের করতে হবে। ঠিক আছে, সো ক্রোমিয়ামের যদি থিওরিটিক্যাল ডেন্সিটি আমরা বের করতে যাই, তাহলে আমাদের প্রথমে তোমাকে একটা ইনফরমেশন দেওয়া হলো, সেটা হলো যে এর স্ট্রাকচারটা হলো BCC, রাইট? এবং এর যে অ্যাটমিক ওয়েট ক্রোমিয়ামের সেটা হলো 52 গ্রাম পার মোল। আর এর রেডিয়াস হলো, একটা অ্যাটমের রেডিয়াস হলো 0.125 ন্যানোমিটার। এর একটা বিসিসির ভেতরে কয়টা অ্যাটম থাকে সেটা আমরা অলরেডি বের করে আসছি, 2টা অ্যাটম থাকে। একটা বিসিসির ইউনিট সেলের ভেতরে 2টা অ্যাটম থাকে, সেটা অলরেডি আমরা জানি। এখন আমরা এর ভলিউমটাও আমরা বের করে ফেলতে পারবো। আমরা জানি কি যে বিসিসি এর একটা এজের ডিসটেন্স 4/√3r, তাই না? কেউ কিছু বলতে পারছো? একজন হাত তুলছে। ওকে, সো আমরা আর এর ভ্যালু জানি 0.125। সো সেখান থেকে আমরা একটা এজের লেন্থ বের করে ফেলতে পারবো। তো এ ভ্যালু যদি বের হয়ে যায়, তাহলে এ কিউব করলে আমরা তার ভলিউমটা পেয়ে যাবো, ইউনিট সেলের ভলিউমটা পেয়ে যাবো। সো আমরা যদি ডেনসিটি বের করতে চাই, এখন রো ইকুয়াল টু অ্যাটম আছে কয়টা? 2টা। অ্যাটমস পার মোল, অ্যাভোগাড্রোস নাম্বার আমরা জানি 6.023 × 10⁻23। এরপরে আমরা জানি যে অ্যাটমিক মাস ক্রোমিয়ামের ক্ষেত্রে 52। ভলিউম হলো a কিউব, তাই না? তার মানে এর ভ্যালু জানি, এটা কিউব করলে আমরা এর ভলিউমটা পেয়ে যাব। সো থিওরিটিক্যালি যদি আমি এই হিসাবটা করি, তাহলে দেখবো যে ক্রোমিয়ামের ডেনসিটি হলো 7.18 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, হুইচ ইজ ভেরি ক্লোজ টু অ্যাকচুয়াল ডেনসিটি 7.19 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ইটস ভেরি ক্লোজ। স্যার এখানে আর এর মানটা কি স্যার মানে দেওয়া ছিল? হ্যাঁ, দেওয়া আছে। জি স্যার। তুমি তো আর মাপতে পারবা না, এগুলো তো মাপা ভ্যালু আর কি। জি স্যার। সো আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি সিরামিকের থেকে মেটালের ডেনসিটি বেশি, আবার সিরামিকের ডেনসিটি পলিমারের থেকে বেশি। তার মানে হলো মেটালের ডেনসিটি
is greater than ceramic density is greater than polymer's density. So metal কেউ কিছু বলতেছো? এটা এটা হলো তোমার সূত্র ডেনসিটি বের করার, Na into Na by Vc, বোঝা গেছে? আমি কি বলবো নাকি তুমি বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি। সো এখানে দেখা যাচ্ছে যে মেটালের আসলে ক্লোজ প্যাকিং বা মেটালিক বন্ডিং খুব ক্লোজ, সেজন্য এদের অ্যাটমিক মাস অনেক সময় বেশি হয়, ঠিক আছে? সিরামিক আসলে লেস ডেন্স প্যাকিং, অফেন ইট লাইটার এলিমেন্ট, আর পলিমারের আরো লো প্যাকিং ডেন্সিটি, সাধারণত আরো হালকা ম্যাটেরিয়াল এলিমেন্ট যেগুলো আছে যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সাধারণত পলিমারের ভিতরে পড়ে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডেন্সিটি গ্রাফ দেখানো হয়েছে, ঠিক আছে? যে কার ডেন্সিটি কত, মেটাল এবং অ্যালয় ডেন্সিটি হাইয়েস্ট আছে, তারপরে আছে গ্রাফাইট, সিরামিক, সেমিকন্ডাক্টর এগুলো, তারপরে আছে পলিমার, তারপরে আছে কম্পোজিট ম্যাটেরিয়াল, ঠিক আছে? এরপর আরেকটা টার্ম আমরা দেখব, আমরা লাস্ট টপিক এই কোর্স এই টপিক এই সাব ক্রিস্টাল স্ট্রাকচার টপিকের, সেটা হলো পলিমরফিজম। সো পলিমরফিজম হলো যে কোনো মেটালের ক্ষেত্রে, কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি একাধিক স্ট্রাকচার থাকে একই ম্যাটেরিয়ালে, অর্থাৎ ম্যাটেরিয়াল একটা, সাধারণত আমরা এত সময় কি দেখছি যে একটা ম্যাটেরিয়ালে এক ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, বাট একাধিক ক্রিস্টাল স্ট্রাকচার যদি কোনো ম্যাটেরিয়ালে চলে আসে তাহলে সেটাকে আমরা বলি পলিমরফিক ম্যাটেরিয়াল বা পলিমরফিজম, বা এটাকে অ্যালোট্রপিও বলা হয়। যেমন কার্বন, দুইটা আছে, একটা আছে কার্বন আর একটা আছে বোধহয় সিলিকন, আমরা কার্বন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আয়রন আছে একটা। কার্বনে কি হয়, কার্বনের আমরা দুইটা কম্পোনেন্টের নাম জানি, একটা হলো দুইটা মানে প্রোডাক্টের নাম জানি, একটা হলো হীরা বা ডায়মন্ড, আর একটা হলো গ্রাফাইট, তাই না? তো দুইটাই কার্বন, কিন্তু দুইটার স্ট্রাকচার, দুইটার বিহেভিয়ার বা প্রপার্টি অ্যাকচুয়ালি একটা আরেকটার থেকে উল্টা, তাই না? এই গ্রাফাইট দেখছো তোমরা? জি স্যার। কোথায় দেখছো? পেন্সিল, পেন্সিল, তাই না? পেন্সিলের গ্রাফাইট পেন্সিল ইউজ করা হয় কেন? স্যার উপরের লেয়ারটা যাতে সহজে বসে পড়তে পারে ওই খাতার উপরে। তো তোমার পেনে তো মেটাল ইউজ করছে, সেটা বসানো? স্যার এটা সহজে ইরেজ করা যায়, মুছাও যায় স্যার। এটা তো স্থায়ী আর একটু অস্থায়ী। এইটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, এই কেউ কি বলতে পারবা গ্রাফাইট কেন পেন্সিল ইউজ করা হয়? এটা তো জানা উচিত ছিল। গ্রাফাইট সাদা কাগজের উপর কালো দাগ ফেলে এবং এটা নরম, খুব ইজিলি লেখা যায়, সেজন্য গ্রাফাইট ইউজ করা হয়, অন্য কোনো ম্যাটেরিয়ালের এই বৈশিষ্ট্য নাই, ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? ওকে স্যার ব্যাটারি যেটা ইউজ করে ওটা গ্রাফাইট না? ব্যাটারির ভিতরে গ্রাফাইট কেন ইউজ করবে? কোন ব্যাটারি? ড্রাইসেল? হ্যাঁ ড্রাইসেলের ভিতরে পেন্সিল ব্যাটারিগুলো ইউজ করি। ড্রাইসেলের ভিতরে গ্রাফাইট ইউজ করা, গ্রাফাইটের দণ্ড ইউজ করা হয় মাঝে মাঝে, এখন বোধহয় ইউজ করে না, এখন আর মডার্ন টেকনোলজি চলে আসছে। এনিওয়ে, সো ডায়মন্ড এবং গ্রাফাইটের ভিতরে দেখো ডিফারেন্সটা হলো এদের স্ট্রাকচারে, ঠিক আছে? সো ডায়মন্ড হলো অ্যাকচুয়ালি টেট্রাহেড্রনিক স্ট্রাকচার, এদের অ্যাটমগুলো এমন ভাবে সজ্জিত থাকে যে এদের এই স্পেসিফিক বৈশিষ্ট্য বা প্রপার্টি এরা অর্জন করে। খুবই হার্ড ম্যাটেরিয়াল ডায়মন্ড, খুবই এক্সট্রিমলি হার্ড ম্যাটেরিয়াল, এতটাই হার্ড যে ডায়মন্ড ইউজ করা হয় অ্যাকচুয়ালি কাঁচ কাটতে, ঠিক আছে? সো একই কার্বন জাস্ট ডিফারেন্ট স্ট্রাকচারের জন্য হয়ে গেছে গ্রাফাইট। এদের এরকমের হেক্সাগোনাল স্ট্রাকচার থাকে যেটা একটা একটার উপর লেয়ার ক্রিয়েট করে, এবং এই কারণে এর গ্রাফাইটের বৈশিষ্ট্য পায়।
ঠিক আছে? সো এটাকে আমরা বলি পলিমরফিজম। তো শুধু কার্বন না, আয়রনের ক্ষেত্রে আমরা পলিমরফিজম খেয়াল করি। একই আয়রন বিভিন্ন টেম্পারেচারে এর ক্রিস্টাল স্ট্রাকচার বিভিন্ন রকম দেখা যায়। ঠিক আছে, 912 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে দেখা যায় যে এটা বিসিসি স্ট্রাকচার শো করে, এর উপরে গেলে 1394 এর আগ পর্যন্ত এফসিসি স্ট্রাকচার শো করে। আর যদি এরও বেশি যায় 1538 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা দেখতে পাই যে এটা অ্যাকচুয়ালি বিসিসি স্ট্রাকচার শো করে। তো ইন সামারি আমরা দেখতে পারলাম যে ক্রিস্টাল স্ট্রাকচার হলো ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে জানলাম, ইউনিট সেল সম্পর্কে জানলাম, মোস্ট মেটাল অ্যাকচুয়ালি 3টা সিম্পল ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করে এটা জানলাম। আর বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচারের যে ফিচার সেগুলো জানলাম, যে নিয়ারেস্ট নেইবারিং অ্যাটম এবং অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরগুলো কিভাবে থাকে বা এগুলো কি আসলে, সেই সম্পর্কে আমরা ডিসকাস করলাম। সো এটা ছিল আজকের পড়াশোনা। সো কারোর যদি কোশ্চেন থাকে তো করতে পারো। আচ্ছা স্যার, এই যে আয়রনটা যে দেখালেন স্যার, প্রথমে বিসিসি। স্যার হ্যাঁ বলো স্যার প্রেজেন্ট প্রেজেন্ট কি? তুমি কি আজকে নতুন ক্লাস করতেছো? হ্যাঁ, তুমি কি আজকে প্রেজেন্টের বিষয়ে পড়ে আসতেছো? প্রশ্ন আগে প্রশ্ন করো, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। যে কে বলতেছিল আয়রনের জন্য স্যার এখানে স্যার এই যে 912 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিসিসি দেখায়, এরপরে তাপমাত্রায় স্যার এফসিসি, তাহলে এরপরে স্যার আবার বিসিসিটা কিভাবে আসে স্যার? আচ্ছা, এটা তোমার আয়রনের এক ধরনের কি বলে মেটালিক প্রপার্টি। তোমাদের যখন ফেজ ডায়াগ্রাম পড়াবো তখন এটা বুঝতে পারবা। বাট এটা দেখা গেছে, এটা আমরা এক্সপেরিমেন্টালি পেয়েছি যে যদি আমরা লিকুইড আয়রনকে হিট করি তাহলে এক এক টেম্পারেচারে এক এক রকম অ্যাটমিক ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়। এবং এটা আসলে আরো বেশি কমপ্লিকেটেড ব্যাপার। সো যখন আমরা একটা আয়রন সিস্টেমকে হিট করেছি দেখা গেছে 912 ডিগ্রির নিচে সে বিসিসি স্ট্রাকচার দেখাচ্ছে। 1300 এই 912 থেকে 1394 পর্যন্ত যেটা আছে সেই অংশটা শুধু আমরা এফসিসি দেখাই, বাট ইউজুয়ালি আয়রন সিস্টেম বিসিসি। ঠিক আছে স্যার শুধুমাত্র এর মাঝখানে যে টেম্পারেচারটা আছে 912 থেকে 1394, এইটুকু শুধুমাত্র এফসিসি স্ট্রাকচারটা আমরা শো করি। এটা হলো টেম্পারেচারের কারণে এর স্ট্রাকচারটা ক্রিস্টাল স্ট্রাকচারটা বদলে যায়। এই টেম্পারেচার রেঞ্জের ভিতরে এটা শুধুমাত্র বদলে যায়। স্যার বিসিসি স্যার বিসিসি আলফা এফ এটা, তারপর হচ্ছে গামা এফ, তারপর ডেল্টা এফ। গামা আয়রন, আলফা আয়রন, বেটা আয়রন এগুলো আমরা পরে দেখব। মানে এটা জাস্ট এগুলোর নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আলফা আয়রন বলতে আমরা কি বুঝি, গামা আয়রন বলতে কি বুঝি, এগুলো বিভিন্ন টেম্পারেচারে আয়রনের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এটা আমরা দেখব যখন ফেজ ডায়াগ্রাম পড়ব, বাট এটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে দিয়েছি। আচ্ছা স্যার, বিসিসি আর এফসিসির মধ্যে কি এফসিসিটা বেশি ঘন না স্যার? তুমি এই প্যাকিং ফ্যাক্টর দেখো, সব ঘন হইতে মনে হচ্ছে স্যার। তাহলে সেটাই প্যাকিং ফ্যাক্টর যার বেশি। স্যার তাহলে আমি যদি স্যার মানে 912 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে বিসিসি, তো আমি যদি স্যার তাপ দেই তাহলে এদের মধ্যে তো স্যার মানে আন্তঃআণবিক যে মানে আকর্ষণটা এটা আরো ছুটে যাবে স্যার। তার মানে অণুগুলা তো দূরে সরে যাওয়ার কথা, কিন্তু এফসিসি আকারে এরা আবার আরো ঘন হচ্ছে স্যার। অণুগুলো দূরে সরে যাওয়া কাছে থাকা দ্যাট ডাজন্ট ম্যাটার। এটার যেটা করে সেটা হলো যে তোমার তাদের স্ট্রাকচারটা, আমরা এখানে স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, যে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে কিভাবে সুসজ্জিত অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করে বিসিসি এফসিসি। ঠিক আছে, সরবুজ যে স্ট্রাকচারটা দেখালেন ওইটা স্লাইডটা একটু বের করে দিন। এটা একটু স্যার ডিসকাস করলে ভালো হতো স্যার। তুমি কই ছিলে এত সময়? আমি তো এটা ডিটেইলস ডিসকাস করলাম, শোনো নাই? আমার নেটওয়ার্ক তখন বাফারিং করতেছিল তো স্যার। আচ্ছা, এটা ভিডিও আমি আপলোড করে দেব, তখন তুমি দেখতে পারবা ওটা। আর এটা বেসিক্যালি হলো হেক্সাগোনাল স্ট্রাকচারে দেখা যায় যে 6টা অ্যাটম এক একটা ফেসে থাকে। দেখো এটা একটা সেন্টার অ্যাটম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে দেখো অ্যাটমগুলো কিভাবে আছে। এটা একটা সেন্টার অ্যাটম, এটাকে টাচ করে আছে 6টা অ্যাটম। ঠিক আছে, আবার নিচেও তাই, এরকমের হেক্সাগোনাল শেপ একটা আরেকটার উপর লেয়ার ক্রিয়েট করে আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাকড ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে। এই হলো বেসিক কথা। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডাইমিথাইল মার্কারি কি স্যার আমাদের স্কিন ভেদ করতে পারে? মার্কারি তো স্কিন ভেদ করার কথা না।
মার্কারি তো অ্যাকচুয়ালি মেটাল, লিকুইড মেটাল, এটা স্কিন ভেদ করার আসলে কোনো কারণ নাই। এই বিষয়ে আসলে এগুলো কেমিস্ট্রির ব্যাপার, সো এগুলো আমার খুব একটা নলেজ নাই, সো আমি এই বিষয়ে আসলে কমেন্ট করতে চাচ্ছি না। সো ইউ বেটার সার্চ গুগল অথবা কেমিস্ট্রির কাউকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, আমাদের কেমিস্ট্রি টিচার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো, কি আর কিছু বলতে চাচ্ছিলা? স্যার আমাদের এই ক্লাসগুলো ভিডিওগুলো যদি স্যার আমাদের গুগল ড্রাইভে সব ভিডিও আপলোড করে দেওয়া আছে, সব লিংক দেওয়া হয়েছে। যারা ইমেল পড়ো না তাদের ক্ষেত্রে আসলে আমার কিছু করার নাই, আমি সব ইনস্ট্রাকশন ইমেলের ভিতরে দিয়ে দিয়েছি, সবাই পেয়ে গেছে। যারা এতটুকু করতে পারবা না, একটা ইমেল পড়তে পারবা না, তাদের ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি তোমাদের বাসায় ইমেল করে চিঠি লিখে পাঠাই দিব যে এই হলো লিংক? সেটা তো সম্ভব না। আমি তো ইমেল অলরেডি করতেছি, আমি ইমেল করে দিছি, প্রত্যেক ইমেলে গুগল ক্লাসরুমের ম্যাটেরিয়াল কোন জায়গায় আছে, কিভাবে আছে, আমি ইনস্ট্রাকশন পর্যন্ত দিয়ে দিয়েছি ইমেলে যে কিভাবে তোমার এটা অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এরপরেও আমি দেখতেছি অনেকেই আসছে, কারণ তারা ইমেল পড়ে নাই। এখন ইমেল যদি তোমরা না পড়ো সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই, ইমেল পড়ার দায়িত্ব তো তোমার, রাইট? এখানে তো আমার আসলে কিছু করার নেই। তোমাকে আমি একটা ইনস্ট্রাকশন পাঠাইলাম, ম্যাক্সিমাম মানুষ ইমেলটা পড়লো না, ইনস্ট্রাকশনে কি লেখা আছে। আমি তো কবে পরীক্ষার ডেট দেবো, আমি তো অ্যাসাইনমেন্ট যদি দিয়ে দিই, প্রত্যেক ইমেলে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট যাবে, তখন কি হবে? আমি তো সবাইকে এক অ্যাসাইনমেন্ট দিব না। আমি যদি অ্যাসাইনমেন্ট দিই, প্রত্যেকের ইমেল আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট যাবে। তোমরা কি করবা? ফেসবুকের গ্রুপে শেয়ার করে দেবে একটা অ্যাসাইনমেন্ট, তো ধরা খাবা, কারণ প্রত্যেক রোল নাম্বার এগেইনস্টে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অথবা র্যান্ডমলি গ্রুপ ওয়াইজ করা হতে পারে, কিন্তু বুঝবা না তো কে কোন গ্রুপে আছো। সো এখন ইমেল পড়ার দায়িত্ব তোমার, ইমেল পাঠানোর দায়িত্ব আমার। গুগল ক্লাসরুমে সকল প্রকার ক্লাস ম্যাটেরিয়াল এবং সকল প্রকার ক্লাস ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, সে দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমি পালন করেছি। তোমার পার্টের দায়িত্ব পালন করা আসলে তোমার দায়িত্ব, ঠিক আছে? এখন এটা যদি তুমি না করতে পারো সেক্ষেত্রে আমার আসলে কি বলার আছে বলো? স্যার এখানে ওই যে একটা ম্যাথ, স্যার ওই যে ডেনসিটির যে ম্যাথটা ছিল হ্যাঁ স্যার, এখানে ওই যে আমরা আরেকটা অংশ ছিল স্যার, ওই যে NA/NABC। হ্যাঁ জি স্যার, এখানে এটা বলছে স্যার অ্যাটমিক ওয়েট। স্যার তাহলে কি মানে ইউনিট সেলের মানে এই যে আমরা মানে কাটা অংশ, এই অ্যাটমিক ওয়েটটা বলতে হলে একটা অ্যাটমের ওয়েট কত, একটা অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত, ঠিক আছে? টোটাল অ্যাটম কাটা অংশ ভর অংশ বাদ দিয়েই সব একসাথে হিসাব করে, ঠিক আছে? দুইটা অ্যাটম কিভাবে ইউনিট সেলের ক্ষেত্রে চিন্তা করতেছি স্যার, শুধু যে এই ইউনিট সেলটুকুর জন্য। এক্স্যাক্টলি, একটা ইউনিট সেলের ক্ষেত্রে। স্যার তাহলে একটা ইউনিট সেলের মধ্যে আমরা স্যার ধরলাম BCC, তাহলে মাঝখানে তো একটা অ্যাটম আছে, আর চতুর্পাশে স্যার ওই যে এভাবে আটটা করে আছে। তাহলে এই টোটাল এই একটা এবং আটটা এরা সম্পূর্ণ মিলিয়ে যে ওয়েটটা হবে, ওইটা কি স্যার অ্যাটমিক ওয়েট? হ্যাঁ সম্পূর্ণ মিলিয়ে তো ওয়েট। বললাম না তোমাকে দুইটা রুটি হাফ অংশ দেওয়া হলো, একটা হাফ অংশের ওজন হলো 500 গ্রাম, তাহলে তোমার কাছে কয়শো গ্রামের রুটি আছে? 1000 গ্রাম। জি স্যার। তাই না? কয়টা অংশ কত অংশ পাইছো এটা তো ম্যাটার করে না, তোমার কাছে লাগবে ভর, তাই না? টোটাল ভরটা লাগবে। জি স্যার। আচ্ছা, এন্ড দ্যার আর নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, মানে এই যে মানে একক স্যার পার ইউনিট সেলে আমরা তো স্যার ইউনিট সেল নিয়েই তো আমরা ওয়েটটা বার করলাম, তাহলে এই জায়গায় নাম্বার অফ অ্যাটম স্যার এখানে আবার চিন্তা করার দরকার কি স্যার? এই অ্যাটমিক ওয়েট হলো একটা অ্যাটমের ওয়েট, ঠিক আছে? অর্থাৎ স্যার একটা যে কোনো মেটালের একটা অ্যাটম যদি তুমি খুলে ফেলো তাহলে ওই অ্যাটমটার ওয়েটটা কত। এখন ইউনিট সেলের ভিতরে কয়টা অ্যাটম আছে সেটা তো আমি হিসাব করতেছি না, আমি জাস্ট একটা অ্যাটমের ভর কত সেটা জানি। এখন তোমার যদি এখানে যদি আমরা দেখি যে FCC এর ক্ষেত্রে এর ভিতরে অ্যাটম আছে কয়টা? ভিতরে স্যার ওই যে একটা দুইটা তিনটা চারটা ভাঙা মানে কাটা অংশ চারটা, আশেপাশে স্যার আটটা। এইগুলা হিসাব করার দরকার নাই, মোট অ্যাটম আছে কয়টা? চারটা, তাই না? তো একটা অ্যাটমের ভর যদি হয় A, চারটা অ্যাটমের ভর কত? 4A। জি স্যার। তো আমি একটা অ্যাটমের ভর যদি জানি তাহলে চারটা অ্যাটমে কতটুকু ভর সেটা বের করতে পারবো না? জি স্যার। তো সেজন্য আমাদের গুণ করা লাগছে। ও স্যার এবার বুঝছি স্যার। জি স্যার বুঝছি। ওকে, সো এটা অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, সো হলে তোমরা ওইখানে পেয়ে যাবা। আচ্ছা, আর
আমরা তাহলে আজকে এখানে শেষ করতে পারি।